My dear students, take my congratulations. I hope you are well in your home and I am also fine. Now I am going to take an English class through Kotsatpur online school. Our today's subject is English second paper and our topics is narration. My dear student, আমি আমার পরিচয় দিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আমি মোহাম্মদ মোশাররফ রহমান, সহকারী প্রধান শিক্ষক, শেখ মুজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। My dear learner, we are going to discuss about narration. So when we will narrate our narration, then at first we should know what is narration. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই একে অপরের সঙ্গে কথা বলা বলি করেছো এবং শুধু একে অপরের সাথে কথা বলা বলি করনি, তোমরা এই একজনের কথা আরেকজনকেও বলেছো। আর এই কাজটা আমরা প্রতিনিয়ত আমরা আমাদের বাড়িতে কিংবা আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে আমরা করে থাকি। তো ন্যারেশন হচ্ছে যে সেই জিনিস। আমি ন্যারেশনের সংজ্ঞা দেওয়ার আগেই তোমাদের মতামত চাচ্ছি যে আসলে সুন্দরভাবে আমাদের বোর্ড দেখা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা। তোমরা যারা ইতিমধ্যেই অনলাইনে এসেছো তাদেরকে কংগ্রাচুলেশন জানিয়ে আমি আহ্বান করছি যে তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও, যাতে করে তারা এই ন্যারেশনের মতন গুরুত্বপূর্ণ ক্লাসটা অংশগ্রহণ করতে পারে। তো বন্ধুরা, ন্যারেশন হচ্ছে যে যখন একজন ব্যক্তির বক্তব্য আরেকজন ব্যক্তি শুনে আরেক জায়গায় যখন বর্ণনা করে, এই আরেক জায়গায় বর্ণনা করার নামই হচ্ছে ন্যারেশন। যখন একজন ব্যক্তির বক্তব্য, রহিম বক্তব্য দিচ্ছে, করিম বক্তব্যটা শুনছে এবং করিম বক্তব্যটা শুনে সে বাড়ি যেয়ে তার মাকে অথবা তার বাবাকে অথবা তার ছোট ভাই বোনকে অথবা তার বন্ধুদের সেই বক্তব্যটা শোনালো। যখন বক্তব্যটা শোনাবে, এই শোনানোর নামই হচ্ছে ন্যারেশন, অর্থাৎ বর্ণনা করা। আমরা এই বর্ণনাটা অর্থাৎ এই ন্যারেশন আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যে সরাসরি ডাইরেক্ট ন্যারেশন, আরেকটা হচ্ছে যে ইনডাইরেক্ট। আরেকটা হচ্ছে যে ইনডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশন। তো বন্ধুরা, ইনডাইরেক্ট ন্যারেশন আমরা করতে পারি এইভাবে যে ডাইরেক্ট ন্যারেশন আমরা এইভাবে করতে পারি যে যখন আমি একজনের বক্তব্য শুনলাম, বক্তব্য শুনে যখন ওই ব্যক্তির বক্তব্য হুবাহু আমি যে আরেকজনের কাছে বললাম, অবিকল সেইভাবে বললাম, সে যে ভঙ্গিমায় বলেছে, সে যে ভাষা উচ্চারণ করে বলেছে, সে যে বাক্যের মাধ্যম দিয়ে বলেছে, সেই বাক্য যখন আমি সরাসরি আরেক জায়গায় বলবো, তখন আরেক জায়গায় বলার নামই হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। যেমন রহিম ইটস রাইস, he said রহিম ইটস রাইস। আমি এই বক্তব্যটা শুনলাম, সে বলল যে রহিম ভাত খায়। ঠিক আমি এই বক্তব্যটা যখন আমি আমার মায়ের কাছে কিংবা আমি আমার
বাড়ি কার কাছে বলবো বা আমার বন্ধুর কাছে বলবো যে সে বললো যে রহিম ভাত খায়, তখন হয়ে যাবে সরাসরি ডাইরেক্ট নারেশন। তো আমরা ডাইরেক্ট নারেশন জানলাম, এবার জানবো ইনডাইরেক্ট নারেশন। ইনডাইরেক্ট নারেশনটা হবে এরকম যে আমরা যে কথাটা শুনলাম সেই কথাটা শুনে যদি আমি আমার নিজের ভাষায় বর্ণনা করি, অর্থাৎ আমি আমার মতন করে বর্ণনা করলাম, কিছু শব্দের পরিবর্তন করে, অর্থ ঠিকই থাকবে কিছু শব্দের পরিবর্তন করে, ভঙ্গিমার পরিবর্তন করে যদি আমি আমার মতন করে বলি, সেই বলার নাম হবে ইনডাইরেক্ট নারেশন। যেমন রহিম said I eat rice. রহিম বললো যে আমি ভাত খাই। বন্ধুরা, কে ভাত খায় এখানে? রহিম নিজেকে বললো যে আমি ভাত খাই। এখন এই কথাটা যখন আমি হুবাহু আরেক জায়গায় বলবো যে রহিম বললো যে আমি ভাত খাই, তখন হয়ে যাবে ডাইরেক্ট নারেশন। কিন্তু যদি আমি এই কথাটা ঘুরিয়ে বলি, রহিম বললো যে সে ভাত খায়, অর্থাৎ রহিম said that he ate rice. এইটা হবে ইনডাইরেক্ট নারেশন, কারণ সেই কথাটা সে নিজের মতন করে ঘুরিয়ে বলেছে, এই জন্য এই বাক্যটা হবে ইনডাইরেক্ট নারেশন। তো আমরা ক্লিয়ার হলাম যে ইনডাইরেক্ট নারেশন কি আর ডাইরেক্ট নারেশন কি। আমি আবার বলছি, যখন কোনো ব্যক্তির বক্তব্য আরেকজন ব্যক্তি শুনলো, শুনে আরেক জায়গায় বর্ণনা করলো, এই আরেক জায়গায় বর্ণনা করার নামই হচ্ছে ন্যারেশন। ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট নারেশন, একটা হচ্ছে ইনডাইরেক্ট নারেশন। ডাইরেক্ট নারেশন যখন বক্তার বক্তব্য আমি হুবাহু আরেক জায়গায় বলবো, আরেক জায়গায় বলার নাম হচ্ছে ডাইরেক্ট নারেশন। আর যখন বক্তার বক্তব্য আমি বক্তার মতন করে না বলে আমি আমার নিজের ভাষায় বলবো, নিজের মতন করে বলবো, এই বলার নামই হচ্ছে ইনডাইরেক্ট নারেশন। তো বন্ধুরা, এই ডাইরেক্ট নারেশন এবং ইনডাইরেক্ট নারেশন করতে যে আমরা 5 ভাবে এই ডাইরেক্ট নারেশন এবং ইনডাইরেক্ট নারেশন করতে পারি। সেই 5 ভাবটা হচ্ছে যে সেই 5টা বাক্যে আমরা ইনডাইরেক্ট নারেশন এবং ডাইরেক্ট নারেশনটা করতে পারি। সেই 5টা বাক্য হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, imperative sentence, optative sentence, number 5 exclamatory sentence। অর্থাৎ আমাদের সেন্টেন্স যে কয় প্রকার আছে, আমরা সেই কয় প্রকারের বাক্য দিয়ে সেই বাক্য দিয়ে আমরা ন্যারেশন করতে পারি। তো আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স। তো সেই অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশনে যাওয়ার আগে আমি মৌলিক কিছু কাজ আছে, যে কাজগুলো জানলে ন্যারেশনগুলো অত্যন্ত সহজ হয়ে যায়, সেই কাজগুলো আমি তোমাদের বোর্ডে লিখে দেখাচ্ছি। যদি ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন, অর্থাৎ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট
কন্টিনিউয়াস টেন্স হলে হবে পিপি অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি ফিউচার টেন্স হয়, ফিউচার টেন্স হয় তাহলে হবে ফিউচার ইন দ্য পাস্ট। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় আমরা দেখব, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। তো এইভাবে আমাদের ডাইরেক্ট নারেশন যদি এই টেন্সগুলো হয় তাহলে ইনডাইরেক্ট নারেশন হবে এই টেন্স। আমরা এইভাবে আর একটু আছে পরিবর্তন, যে যদি ডাইরেক্ট নারেশনে দিস থাকে, ইনডাইরেক্ট নারেশন হবে দ্যাট। ডাইরেক্ট নারেশন যদি টুডে থাকে, তাহলে ডাইরেক্ট নারেশন হবে দ্যাট ডে। ইনডাইরেক্ট নারেশন হবে দ্যাট ডে। ডাইরেক্ট নারেশন যদি এগো থাকে, ইনডাইরেক্ট নারেশন হবে বিফোর। অথবা যদি বিফোর থাকে তাহলে এগো হবে। যদি টুমরো থাকে, টিওএমও, টুমরো থাকলে দি নেক্সট ডে হবে। নেক্সট ডে হবে। যদি নাও থাকে তাহলে দেন। তো এইভাবে এরকম কিছু পয়েন্ট আছে যে যদি আমরা ইয়েস্টারডে থাকলে হবে the previous day। এইভাবে আমরা ডাইরেক্ট নারেশন যদি এই শব্দগুলো থাকে তাহলে আমরা ইনডাইরেক্ট নারেশন করার সময় এই শব্দগুলো ব্যবহার করব। এই হচ্ছে এইগুলো মৌলিক পয়েন্ট। এইগুলো যদি আমরা একটু মনে রাখি তাহলে আমাদের এই আজকের ন্যারেশন অত্যন্ত সহজ একটা জিনিস, অর্থাৎ ন্যারেশনটা করতে সহজ বোধ হবে। তো আমরা প্রথমেই যাব আজকের ন্যারেশনে যে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ কিছু নিয়ম আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা যদি আমরা ভালোভাবে আত্মস্থ করতে পারি, অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি আমরা ভালোভাবে উই ক্যান আন্ডারস্ট্যান্ড দি রুলস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে উই ক্যান চেঞ্জ অ্যানাদার সেন্টেন্সেস ইন্টু ইনডাইরেক্ট ন্যারেশন ভেরি ইজিলি অ্যান্ড ভেরি নাইসলি। আমরা যদি খুব সুন্দরভাবে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা বুঝতে পারি তাহলে আমরা অন্যান্য সেন্টেন্সের ন্যারেশনগুলো আমরা খুব সহজে করতে পারবো। সেই জন্যই তোমরা মনোযোগ দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা খুব ভালো করে দেখবা, এটা আমার আত্মাশা। তো ইতিমধ্যে যারা লাইনে এসছো, যারা অনলাইনে লাইভে এসেছো, তারা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের, এবং যাতে করে শুধু নির্দিষ্ট কোনো ক্লাসের জন্য এই ন্যারেশন যদিও নয়, তারপরেও তোমরা যাদের সঙ্গে তোমাদের লিঙ্ক আছে তাদের সবাইকে এটা লিঙ্ক দিয়ে দাও, যাতে করে আমাদের ক্লাসটা তারা দেখতে পারে এবং বুঝতে পারে। তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন ন্যারেশনটা আমরা আজকে করতে যাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথম যে নিয়মটা, যে
অ্যাসার্টিভনেসের মৌলিক যে নিয়ম সেটা হচ্ছে যে দুইটা অংশ থাকে। আমি আরেকটা জিনিস তোমাদের বলে নিই, সেটা হচ্ছে যে একটা ডাইরেক্ট ন্যারেশন দুটো অংশ থাকবে, একটা হচ্ছে যে রিপোর্টিং ভার্ব আর হচ্ছে রিপোর্টেড স্পিচ। অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে অংশ থাকবে বা যে ভার্ব থাকবে সেই ভার্বের নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর পুরো বাক্যটা এটা নট ভার্ব, এই পুরো বাক্যটা হবে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ এই হচ্ছে যে দুই অংশের নাম। এটা আমাদের জানা দরকার যে একটা ডাইরেক্ট ন্যারেশনের একটা বাক্যের দুটো অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো এই বাক্যটায় আমরা দুটো জিনিস শিখবো। সেটা হচ্ছে যে যখনই আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করতে যাব, তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই ইনভার্টেড কমা উঠে দিয়ে তার পরিবর্তে আমাদের ড্যাট বসাতে হবে। এবং আপনার জিনিস দেখো যে এখানে বলতে সে বলল আমি ভাত খাই, অর্থাৎ রিপোর্টেড স্পিচের কর্তা যদি ফার্স্ট পারসন হয় এবং সেটা পরিবর্তন হবে বাইরের সাবজেক্ট অনুসারে। বাইরের বাক্যে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুসারে রিপোর্টেড স্পিচের কর্তা পরিবর্তন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাইরের সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ এই রিপোর্টেড স্পিচের কর্তাটা পরিবর্তন হয়ে থার্ড পারসন হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি হি সেই দ্যাট, আমরা বলেছি রিপোর্টিং এই ইনভার্টেড কমা উঠে যে দ্যাট বসবে, তাহলে এইটা পরিবর্তন হবে ঠিক এই অনুপাতে, অর্থাৎ এই অনুসারে হি। আর আমরা প্রথমেই বলেছি যে যদি বাক্যটা ইনডিফিনিট টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করিবার সময় তা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে হি এট রাইস। দেখছো কত সুন্দর। তো আমরা এইভাবে আরেকটা নিয়ম করতে পারি যে এত গেল রিপোর্টেড স্পিচের কর্তা যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমরা কেমনভাবে পরিবর্তন করব। তো তোমরা একটু চেষ্টা করে দেখো। আমি আরেকটা বাক্য উদাহরণ লিখছি যে হি সেড টু মি you are a boy. You are a boy. বন্ধুরা এবার তোমরা একটু দেখো চেষ্টা করে, তোমরা কেউ পারো কিনা একটু চেষ্টা করে দেখো। আমি 1 মিনিট তোমাদের সময় দিলাম যে ইউ আর এ বয়। তোমরা এখন এই বাক্যটা একটা নতুন বাক্য, তোমরা কিভাবে এর ন্যারেশন করবা আমি 1 মিনিট সময় দিলাম। যদি কেউ থাকো আমাদের সাথে তাহলে দেখো, আমি দেখছি কেউ আছে কিনা, 1 মিনিট একটু দেখে নিই। হ্যাঁ, মেহেদি হাসান ইমন দেখছে। আমি অ্যান্সারটা করেই দিচ্ছি যে রিপোর্টেড স্পিচের কর্তা যদি সেকেন্ড পারসন হয় এবং বাইরে যদি অবজেক্ট থাকে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই অবজেক্ট থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের কর্তা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুসারে। তাহলে এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন আর রিপোর্টেড স্পিচের কর্তা হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে সেকেন্ড পারসন। আমি তোমাদের দেখাচ্ছি করে হি সেড বা টোল্ড মি দ্যাট। আমি বলেছি যে রিপোর্টেড স্পিচের কর্তা যদি সেকেন্ড পারসন হয় এবং বাইরে যদি অবজেক্ট থাকে তাহলে সেই অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তাহলে আই হবে আই ওয়াজ এ বয়। এবার আসি বন্ধুরা যে এটা নিশ্চয়ই বুঝেছো তোমরা। এবার আসি যে যদি
রিপোর্টেড স্পিচের রিপোর্টিং ভার্বের যদি কর্তা অবজেক্ট না থাকে, যেমন হি সেড, ইউ আর এ বয়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি তোমরা একটু চিন্তা করে দেখো। হি সেড ইউ আর এ বয়, তাহলে এখানে কোনো অবজেক্ট নেই, তাহলে নিয়মেই আমাদের জানতে হবে যে রিপোর্টেড স্পিচের কর্তা যদি সেকেন্ড পার্সন হয় এবং বাইরে যদি কোনো অবজেক্ট না থাকে, রিপোর্টেড স্পিচের কর্তা যদি সেকেন্ড পার্সন হয় এবং বাইরে যদি কোনো অবজেক্ট না থাকে, সেই ক্ষেত্রে আমরা রিপোর্টেড স্পিচের কর্তাকে থার্ড পার্সন পরিবর্তন করতে পারি, থার্ড পার্সনে রূপান্তর করতে পারি। তাহলে হি সেড দ্যাট, হি টোল্ড দ্যাট, হি ওয়াজ এ বয়। বন্ধুরা খুব সুন্দর হয়েছে। রিপোর্টিং আমরা দেখলাম যে এবার আসি আমরা যে রিপোর্টেড স্পিচের কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, অর্থাৎ হি সেড, রহিম ইটস রাইস, হি সেড রহিম ইটস রাইস। তোমরা একটু ভেবে দেখো আমরা কিভাবে পরিবর্তনটা করতে পারি। অর্থাৎ রিপোর্টেড স্পিচের কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, তাহলে রিপোর্টেড স্পিচের কর্তার কোনো পরিবর্তন হবে না, সেই ক্ষেত্রে শুধু টেন্সের পরিবর্তন হবে। সেটা এইভাবে হতে পারে, হি সেড দ্যাট রহিম এট রাইস। ক্লিয়ার? আমরা আরেকটা নিয়ম অনুসরণ করি। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, হি সেজ, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, হি সেজ ইউ আর প্লেইং, হি সেজ ইউ আর প্লেইং ফুটবল বা ইউ আর প্লেইং। আমরা দেখলাম যে রিপোর্টিং ভার্ব এখানে প্রেজেন্ট ফর্মে গেছে। তো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে রিপোর্টের স্পিচের কোনো পরিবর্তন হবে না, যে টেন্সে আছে সেই টেন্সেই থাকবে, অর্থাৎ শুধু সাবজেক্টের পরিবর্তন হবে। আমি আবার বলছি, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের বাক্যটি যে টেন্সে আছে সেই টেন্সে থাকবে। এখানে এখানে সাবজেক্টের পরিবর্তন হবে, অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন হবে না। একটু চেষ্টা করে দেখো তোমরা। হি says that, he says that he is playing. বন্ধুরা আমরা এবার দেখো যে রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট ইনফিনিট টেন্স হয়, তাহলে আমরা কিভাবে বাক্যের নারেশন করতে পারি। যেমন হি সেড, he said to me, I help the poor. I help the poor. আমরা প্রথমে বলেছি যে রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট ইনফিনিট টেন্স হয়, তাহলে আমরা প্রথমেই লিখে দিয়েছিলাম যে রিপোর্টেড স্পিচ যদি পাস্ট টেন্স হয়, তাহলে এটা পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা দেখি যে
এখানে এই আই আমি প্রথমেই বলেছি যে রিপোর্টেড স্পিচের কর্তা যদি ফার্স্ট পারসন হয় তাহলে সেটা সব সময় এই একে পরিবর্তন একে অনুসরণ করবে, একে অনুসরণ করে পরিবর্তন হবে। তাহলে হি told me that he had helped the poor. He had helped the poor. অর্থাৎ এই আই হি হয়ে যাবে, কারণ আমাদের প্রথম নিয়মটা আমরা খেয়াল করেছি যে রিপোর্টেড স্পিচের কর্তা যদি ফার্স্ট পারসন হয় অর্থাৎ আর রিপোর্টিং ভার্ব যে টেন্সে আছে সেই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যে ফর্মে আছে ওই ফর্মে তাকে পরিবর্তন করতে হবে। সেই রিপোর্টেড স্পিচের কর্তা ফার্স্ট পারসন আমরা এই সাবজেক্ট অনুসারে পরিবর্তন করেছি। তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হচ্ছ, তোমাদের কাছে কঠিন না লাগারই কথা। যেমন হি সেড we have done the work. সে বলল যে আমরা কাজটি করেছি। তাহলে এটা আমরা কোন টেন্স দেখতে পাচ্ছি? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা প্রথমে বলেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা যদি রিপোর্টেড স্পিচ হয় অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করিবার সময় ওইটাকে পরিবর্তন করে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে। তখন হি সেড দ্যাট আমরা করেছি, তার মানে এই যে এরা করেছে, দে had done the work. ক্লিয়ার? তো বন্ধুরা, তোমরা যারা এখনো ইতিমধ্যে লাইনে এসে গেছো আমি তাদেরকে আবারও কংগ্রাচুলেশন জানাচ্ছি এবং আমি আহ্বান করছি যে তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে যাতে করে তারাও এই ক্লাসটি উপভোগ করতে পারে। বন্ধুরা, আমরা এবার দেখব যে রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পরিবর্তন করতে পারি? যেমন ইউ ওয়ার ইটিং রাইস। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং রিপোর্টেড স্পিচের কর্তা সেকেন্ড পারসন এবং আরও দেখতে পাচ্ছি যে বাইরে কোনো অবজেক্ট নাই। সেই ক্ষেত্রে আমাদের এটাকে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলারে পরিবর্তন করতে হবে। আর কি করতে হবে? আর এই বাক্যটাকে অর্থাৎ এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে পরিবর্তন করে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের ন্যারেশনটা অত্যন্ত সহজে আমাদের ন্যারেশন হয়ে যাবে হি said that he had been eating rice. ক্লিয়ার? আমরা দেখলাম যে এই ইউ থার্ড পারসন সিঙ্গুলার, সেই কারণে পরিবর্তন হয়ে ইউ হচ্ছে যে সেকেন্ড পারসন, এই কারণে পরিবর্তন হয়ে তার থার্ড পারসন হয়ে গেল এবং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। বন্ধুরা, যদি আমরা এই বাক্যের আরেকটা নিয়ম আছে যেটা হচ্ছে যে এই বাক্যটার ভার্ব আছে কিন্তু যদি ভার্বের সাথে আইএনজি যোগ না থাকে তাহলে আমরা কোন নিয়ম করতে পারি? যদি ভার্বের সাথে আইএনজি যোগ না থাকে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ভার্বের সাথে কোনো আইএনজি যোগ নেই, সেই ক্ষেত্রেও আমরা ওই বাক্যটাকে পরিবর্তন করে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে পারি। যেমন ইউ ওয়ার অ্যাবসেন্ট
You are absent from the meeting. You are absent from the meeting. তুমি মিটিংয়ে উপস্থিত ছিলে না। তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ নেই। অর্থাৎ এটা যে ভার্ব আছে ও অনুপস্থিত থাকা, অর্থাৎ এর সঙ্গে আইএনজি যোগ নেই। তা সত্ত্বেও আমাদের এই বাক্যটাকে পরিবর্তন করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন হি সেড that he had been absent from the meeting. তো আমরা দেখলাম যে আমরা এই পরিবর্তন করলাম। আমাদের সামনে আরও একটা আছে নিয়ম, যে যদি বাক্যটি ইউনিভার্সাল ট্রুথ হয়, যেমন হি সেড the earth moves around the sun. বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাপারটা চিরসত্য ঘটনা, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ। কারণ সূর্য দি আর্থ, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। তো যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে সেই ক্ষেত্রে ইনডাইরেক্ট নেশন করার নিয়ম হচ্ছে শুধু দ্যাট বসালেই চলবে, আর কোনো পরিবর্তন লাগবে না। যেমন হি সেড that the earth moves around the sun. The earth moves around the sun. বন্ধুরা, আমাদের হাতে আর অল্প সময় আছে, আমরাও প্রায় এই ন্যাশনালটা প্রায় শেষের দিকে। আমাদের আর একটা নিয়ম আছে যে যদি হি সেড I must help him. I must help you. দেখো, যদি মাস্টের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যদি মাস্ট দ্বারা চিরকাল প্রযোজ্য কোনো কাজ বোঝায় তাহলে মাস্ট অপরিবর্তিত থাকবে। আর যদি মাস্ট দ্বারা চিরকাল পরিবর্তিত চিরকাল যদি কোনো কাজ না বোঝায়, চিরদিনের জন্য যদি কাজ না বোঝায়, তাহলে সেটা মাস্ট অপরিবর্তিত থাকবে না, সেখানে হ্যাড টু ব্যবহার করতে হবে। যদি মাস্ট দ্বারা চিরকাল প্রযোজ্য কোনো কাজ বোঝায় তাহলে মাস্ট অপরিবর্তিত থাকবে। আর যদি মাস্ট দ্বারা চিরকাল প্রযোজ্য কোনো কাজ না বোঝায় তাহলে মাস্টের পরিবর্তে হ্যাড টু ব্যবহার করতে হবে। তো এখানে আছে আই মাস্ট হেল্প হিম, আমি তাকে অবশ্যই সাহায্য করবো, কিন্তু এই সাহায্যটা চিরদিনের জন্য না হতে পারে, ফর দি টাইম বিং হতে পারে। সেই ক্ষেত্রে আমরা মাস্টের পরিবর্তে হ্যাড টু ব্যবহার করতে পারি। হি সেড দ্যাট, এইটা পরিবর্তন হবে এই অনুসারে, হি হ্যাড টু হেল্প হিম। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি যে যদি মাস্ট দ্বারা চিরকাল প্রযোজ্য কোনো কাজ করা বোঝায় তাহলে সেই ক্ষেত্রে মাস্ট অপরিবর্তিত থাকবে। যেমন আই respect my teacher. I respect my teacher. তো বন্ধুরা, তোমরা জানো যে এই রেসপেক্ট কিন্তু একদিনের জন্য হয় না, রেসপেক্ট হচ্ছে চিরদিনের জন্য যায়। সেই ক্ষেত্রে মাস্ট অপরিবর্তিত থাকবে, অর্থাৎ হি মাস্ট রেসপেক্ট হিজ টিচার।
আমরা আরেকটা নিয়ম আলোচনা করে আজকের মতন সারবো। সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে ডাইরেক্ট নারেশনের স্পিকার নেই। যেমন একজন লোক বলল আই লাভ ইউ, কে বলল? দেয়ার ইজ নো স্পিকার। সেই ক্ষেত্রে আমরা কিভাবে ন্যারেশন করতে পারি? সেই ক্ষেত্রে আমরা ন্যারেশন করতে পারি যে একজনকে আমরা যখন কারণ নির্দিষ্ট করে বলা হচ্ছে যে তুমি এই কথাটা বলেছো, তুমি এই কথাটা বলেছো, রহিম এই কথাটা বলেছে, করিম এই কথাটা বলেছে, নার্গিস এই কথাটা বলেছে, তখন কিন্তু সবাই বলছে না স্যার আমি এই কথাটা বলিনি। তখন আমরা কি করতে পারি? তখন আমরা এই বাক্যে একজন স্পিকার ধরে নিতে পারি। আমরা এই বাক্যে স্পিকার ধরে নিয়ে করতে পারি। যেমন দি স্পিকার said that, অর্থাৎ স্পিকারই হচ্ছে যে এই আই, হি লাভড ইউ। এখানে হি লাভড ইউ বলতে কাকে? হি লাভড হিম। হি লাভড হিম। তো এই প্রিয় শিক্ষার্থীরা, এ হচ্ছে যে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি প্রতিটা নিয়ম আলোচনা করেছি এবং আমি আশা করি যে তোমাদের কাছে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ধারণাটা ক্লিয়ার হয়েছে। শুধু ক্লিয়ারই নাই, আমি এও বলে রাখছি যে আমি আগেই বলেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা যদি আমরা পারি তাহলে বাদ বাকি 4টে সেন্টেন্সের ন্যারেশন আমরা অতি সহজেই পেরে যাবো। কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনের ভিতরেই আছে অন্যান্য সেন্টেন্সের ন্যারেশন করার 80% রসদ। অর্থাৎ অন্যান্য যে 4টে সেন্টেন্স আছে সেই 4টে সেন্টেন্সের ন্যারেশনের আমরা 80% করে ফেলেছি। এখন অল্প সামান্য একটু পরিবর্তন করে আমরা অন্যান্য ন্যারেশন করবো। আমি আশা করছি যে আমি নেক্সট ক্লাসে বাকি 4টে সেন্টেন্সের ন্যারেশন আমি একদিনই করব এবং আমি তৃতীয় ক্লাসে যে প্যাসেজ ন্যারেশন তোমাদেরকে সারবো। তো তোমরা যারা আমার সঙ্গে এতক্ষণ আসো, তোমরা যারা এতক্ষণ আমার কথা শুনছো এবং আমার এই লাইভ ক্লাসটা শেয়ার করেছো, আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে ঘরে থাকি, সুস্থ থাকি এই কামনা করে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।